এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো, ভোট নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে। সোমবার এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, এজন্য সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন কমিশন। এদিকে রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে এখন পর্যন্ত 42টি আপিল করেছেন প্রার্থীরা, যার শেষ তারিখ 9 জানুয়ারি। ফারজানা আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের যাচাই বাছাই থেকে বাদ পড়া প্রার্থীদের আপিল আবেদনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। এজন্য আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে 10টি বুথ বসিয়েছে ইসি। সকাল 10টা থেকে আবেদন নেওয়া শুরু হয়। স্থানীয় পর্যায়ে রিটার্নিং কর্মকর্তার বাতিল আদেশের বিরুদ্ধে বেশ কয়েকজন প্রার্থীকে আবেদন করতে দেখা যায়। প্রথম দিনে সব মিলিয়ে আবেদন পড়েছে 42টি। আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। ওনারা চান, যারা স্বাক্ষর করেছেন এই প্রায় 5000 মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। এখানে তাদের কোনো হাত নেই, এটা পুরোটাই আমাকে কোর্টে আগে সাবমিট করতে হবে। আমি যেহেতু জমা দিতে পারিনি, তাই এটা পুরোটাই আগে কোর্ট থেকে রায় নিয়ে আসতে হবে। এবি পার্টির একটি সমস্যা ছিল, ওই 2 আসনে আমার সাথেই ছিল, তার মনোনয়নপত্রটি বাতিল না করে স্থগিত করেছে। ওকে সময় দিল, অথচ আমাকে সময় না দিয়ে ডাইরেক্ট বাতিল করে দিল। আয় ব্যয়ের হিসাব বিবরণী আমি আমার রিটার্নের মধ্য দিয়ে এটা ফিল আপ করছি, শুধু ওই পৃষ্ঠাটা কেন পূরণ করলাম না, এটাই আমার অপরাধ। ইসি সচিব জানান, শুনানি করে এসব আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। আজকে হচ্ছে আপিল নেওয়ার কথা। হলফনামা যেটা দিয়েছেন এটাতে প্রসেস অনুযায়ী বাছাইয়ের ক্ষেত্রেই তো এটা করা হয়েছে। এখন সেই তথ্যের উপরে যদি কারোর কোনো আপত্তি থেকে থাকে তাহলে তো আপিল করবেন। তো যেটা গ্রহণ করা হয়েছে, আমি তো বললাম যে যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি, 2 কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। আপিল বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। উই আর ট্রাইং আওয়ার বেস্ট, এটা দেখতেছেন তো আপনারা। এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। আপিল আবেদনের এই প্রক্রিয়া চলবে 9 জানুয়ারি পর্যন্ত। ফারজানা আক্তার, 71, ঢাকা। ঘোষিত সময়ে হবে নির্বাচন, যারা বানচালের চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না। সোমবার সচিবালয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আর স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে 7 জানুয়ারির মধ্যেই। শারমিন নীরার রিপোর্টে বিস্তারিত। নির্বাচন সামনে রেখে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তার প্রস্তুতি। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, যারা ভোট বানচালের চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবারে জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর বা বাধাগ্রস্ত করার যে কোনো চেষ্টা, প্রতিরোধ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোট কেন্দ্রে যে কোনো সময় যে কোনো স্থানে প্রবেশ করতে পারবেন। এদিকে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই চার্জশিট দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আর স্বরাষ্ট্র সচিব জানান, 7 জানুয়ারির মধ্যে দেওয়া হবে চার্জশিট। ইতিমধ্যে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মামলাটির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। হাদি হত্যা মামলার চার্জশিট 7 তারিখের ভিতরে অবশ্যই ইনশাল্লাহ আমরা দিয়ে দেব। এর চূড়ান্ত প্রস্তুত হয়ে গেছে, ফাইনাল আমরা দেখাশোনা করে নিচ্ছি, জিনিসটা দেখে এটার ইনশাল্লাহ ফাইনাল চার্জশিট চলে যাবে। কোনো দলে যেন ফ্যাসিবাদের দোষদের অনুপ্রবেশ না ঘটে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নাশকতাকারীরা যাতে সুযোগ না নিতে পারে। শারমিন নীরা, 71, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহমর্মিতা জানিয়েছেন সিপিবি, বাম গণতান্ত্রিক জোট, জমিয়তে ওলামায়ে এবং গণসংহতি আন্দোলন। রবিবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলগুলোর প্রতিনিধিরা তারেক রহমানের সাথে দেখা করেন।
আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। গত ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যান। ওই দিন থেকে ৭ দিনের শোক পালন করছে দলটি। এজন্য দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বেলা ১১টার দিকে বিএনপির গুলশান রাজনৈতিক কার্যালয়ে আসেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সাথে দেখা করে শোক জানায় সিপিবি, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলনের নেতারা। গণতন্ত্র উত্তরণে নির্বাচনে বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও জানান কেউ কেউ। একটা ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয়, মুদ্রা কথা হচ্ছে জবাবদিহিমূলক একটা সরকার ব্যবস্থা তৈরি হয়, এবং সেইটা এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সমস্ত তরুণদের বিকশিত হওয়ার, তাদের সুযোগ সৃষ্টি করা, এইটাই হচ্ছে ভবিষ্যতের কাজ। বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার পরিবারবর্গ এবং বিএনপির নেতৃবৃন্দের সাথে শোক এবং সমবেদনা জানানোর জন্য আমরা শোক সমবেদনা প্রকাশ করলাম ম্যাডামের মৃত্যুতে। এদিন শোক বার্তা নিয়ে তারেক রহমানের সাথে দেখা করেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দেশকে পেছনে নিয়ে যেতে চক্রান্ত চলছে। বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছেন সেটি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়া স্মরণে আন্তর্জাতিক চেম্বার অফ কমার্স আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় খালেদা জিয়ার শাসনামল ভালো ছিল এমন স্মৃতিচারণা করেন ব্যবসায়ীরা। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই দোয়া মাহফিলে অংশ নেন ব্যবসায়ীদের 18টি সংগঠন ও শিল্প প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃবৃন্দ। বেগম খালেদা জিয়াকে স্মরণ করে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা। শুরুতেই দেশের বেসরকারি খাতের উন্নয়নে বিএনপি শাসনামল কী ভূমিকা রেখেছে কে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। As we remember her today, we reflect on her courage, determination and the historic role she played in shaping the nation. দেশের গণতন্ত্র বলেন, আজকে দেশের বিশেষ করে 2090-এর দশকে বাংলাদেশের পোশাক শিল্পের যে প্রসার, সেটাই বিএনপির দায়িত্বকালেই কিন্তু শুরুটা হয়েছিল। বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক। এদেশের মানুষ তাকে চিরকাল মনে রাখবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অসামান্য অবদানের জন্য। দেশ ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাষ্ট্র ক্ষমতায় গেলে ব্যবসা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ দ্য ব্যুরোক্রেসি আমরা কমিয়ে আনতে চাই। সরকারি অফিসে যাতে আপনাদের যেতে না, অনলাইন রিয়েল টাইমে যাতে আপনারা সলভ করতে পারেন, এই কাজগুলো আমরা করতে চাই। বেগম জিয়ার চিন্তা, ধ্যান, ধারণা থেকে এই কথাগুলো আমি বলছি। দিস ইজ হোয়াট শি ওয়ান্টেড ফর দ্য প্রাইভেট সেক্টর, এন্ড দ্য স্লোগান অফ প্রাইভেট সেক্টর ল্যান্ড গ্রোথ আমরা রিভাইভ করে অন্য পর্যায়ে সেটাকে নিয়ে যেতে চাই। আপনারা দোয়া করবেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব। আবারও আহ্বান জানান শোককে শক্তিতে পরিণত করার। মহিষী মহিলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যে রেখে যাওয়া যে স্বপ্নগুলো রেখে গেছেন, সেই স্বপ্নগুলোকে আমাদের বাস্তবায়িত করতে হবে। অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আপনারা যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে, সবাই মিলে আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। তবে নেত্রীর প্রতি আমাদের সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো হবে। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শফিকুল হক, ৭১, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চান প্রায় ৭০% মানুষ।
বেসরকারি সংস্থা EASD এর জরিপে উঠে এসেছে এমন তথ্য। সোমবার প্রকাশিত ওই জরিপে দেখা যায় বিএনপির পক্ষে ভোট দিতে চান 70% ভোটার, আর জামায়াতে ইসলামের পক্ষে 19%, আর 2.6% ভোট দিতে চান তরুণদের দল এনসিপিকে। সারা দেশে 300 সংসদীয় আসনে 20,495 জন ভোটারের কাছ থেকে মতামত নিয়ে জরিপ করেছে সংস্থাটি। 20 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত জরিপটি পরিচালনা করা হয়। এতে দেখা যায় প্রায় 77% মানুষ মনে করেন জয়ী হয়ে সরকার গঠন করবে বিএনপি। 70% আপনার ফিমেল বলে যে আপনার বিএনপি আপনার তার আপকামিং ইলেকশনে তারা ভোট দিবেন। এক্সপেক্টেড গভর্নমেন্টও দেখা যায় যে 74%-এর মতন আপনার বিএনপির পক্ষে মতামত আসে। যেহেতু এবার আওয়ামী লীগ নাই, সেহেতু সেই জায়গা বড় যে ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, যে আওয়ামী লীগ না থাকার ফলে 60%-এর মতন ভোট তারা দিতে চাচ্ছে হলো বিএনপিকে। Around 25% voter they intended to give vote for the জামাতে ইসলামী। গণতন্ত্রের জন্য জীবনকে উৎসর্গ করেছেন বেগম খালেদা জিয়া। তার কাছে দেশের স্বার্থই ছিল সবার আগে, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সোমবার জিয়া উদ্যানে সমাধিতে শ্রদ্ধা জানানোর পর নেতারা আরও জানিয়েছেন, ভালো নির্বাচন এবং গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, আর আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ জয়লাভ করবে বলেও মনে করছেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল ঘিরে এদিনেও সাধারণ মানুষ ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের ভিড়। ফুলেল শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, দোয়া প্রার্থনা করছেন তারা। বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়েছে, কিন্তু আমরা মনে করি জীবিত বেগম খালেদা জিয়ার থেকে মৃত বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে অনেক বেশি শক্তিশালী। সকালে বিএনপি মনোনীত ঢাকা 13 আসনের প্রার্থী ববি হাজ্জাজকে নিয়ে সমাধিস্থলে আসেন বিএনপি নেতা আব্দুস সালাম। দোয়া মোনাজাত শেষে বলেন, আগামী দিনে জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন। আগামী 12 তারিখের নির্বাচনে যেমনি ঢাকা 13 থেকে ববি হাজার জিতবে, ঠিক তেমনি সারা বাংলাদেশ থেকে ধানের শীষ জয়লাভ করবে ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেবার জন্য আমরা এখন একত্রিত। শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির সিনিয়র নেতারাও। তারা বলেন, গণতন্ত্রের জন্য জীবনকে উৎসর্গ দিয়েছেন বেগম জিয়া। বেগম খালেদা জিয়া এমন একজন নারী ছিলেন যিনি গৃহবধূ থেকে দেশের কোটি কোটি মানুষের আহ্বানে নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য। নির্বাচন খুব অল্প দিনের মধ্যে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সীমাহীন নির্যাতন করা হয়েছে, চিকিৎসা দেওয়া হয় না, যে কারণে আমরা মনে করি এই মৃত্যু আওয়ামী লীগেরও দায় আছে। এদিকে দুপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরিব দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন মঈন খান। আপসীর নেত্রীর কাছ থেকে তিনি অন্যায়ের কাছে, অনিয়মের কাছে কোনোদিন মাথা করেননি এবং তিনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু অন্যায়ের মাধ্যমে নয়, নিয়মের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ। বেগম জিয়ার অসমাপ্ত কাজ তারেক রহমানের মাধ্যমে বাস্তবায়িত হবে প্রত্যাশা মঈন খানের। তার যে আধুনিক যে চিন্তাধারা। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের আরও সচেতন হওয়া উচিত বলে মনে করছেন নারী শিক্ষার্থীরা। আর এর জন্য রাজনীতিতে নারীদের আরও অংশগ্রহণ এবং বলিষ্ঠ নেতৃত্ব চান তারা। সাভারের গণবিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের চোখে কেমন হবে আগামীর বাংলাদেশ, সে কথাই আমরা জানব জাহিদুল ইসলাম অনিকের তথ্য এবং ছবির প্রতিবেদনে। শীতের মধ্যেও সারা দেশে বইছে নির্বাচনী উত্তাপ, চলছে ভোটের হিসেব নিকেশ। তবে রাজনৈতিক ডামাডোলের বাইরেও একদল সচেতন ভোটার এখন হিসেব কষছেন প্রত্যাশা আর প্রাপ্তির। ভোট নিয়ে আগ্রহী সাভারের গণবিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরাও।
গকশে নির্বাচনে তারা যেমন নির্ধারকের ভূমিকা পালন করেছিলেন, তেমনি আসন্ন জাতীয় নির্বাচনেও তারা হতে চান পরিবর্তনের কারিগর। যারাই বলে যে আমাদের ভোট দেন বা আমরা ভোট দিলে আমরা এটা করবো, আপনার নারীদের জন্য এটা ব্যবস্থা করব, সেরকম সুযোগ সুবিধা আসলে হয়ে ওঠে না। আমরা চাই যে আসলে এই কাজগুলো বাস্তবায়ন করা হোক। আমরা সকলেই জানি রাতে অনেক চাকরি করেন, নাইটেও অনেক ডিউটি হয়, তো সেই সবে যেন নারীর অংশগ্রহণও সুষ্ঠুভাবে থাকতে পারে, নারী যেন নিরাপদ থাকে তার রাস্তায় তার বাড়িতেও, সেই আমরা প্রত্যাশা করব আগামী সরকারের কাছে। সবাই বলে যে আমরা নারীদের অধিকারটাকে বড় করে দেখব, নারীদের সব জায়গায় আমরা আগিয়ে নিয়ে যাব, কিন্তু আসলে সেটা কেউই করতে পারে না ঠিকভাবে, সবাই শুধু প্রতিশ্রুতিই দেয়। শিক্ষার্থীদের মতে নারীর সম্মান নিয়ে বাঁচতে পারার পরিবেশ সৃষ্টি করাই হবে প্রকৃত জনপ্রতিনিধির কাজ। এছাড়া রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও সুযোগ বাড়াতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা প্রয়োজন বলেও মনে করেন তারা। এরকম একটা নীতি হওয়া উচিত যে স্টুডেন্টরা যে দলকেই সাপোর্ট করুক না কেন সেটা নিয়ে যেন ক্যাম্পাসে কোনো ঝামেলা না হয়। এমন তরুণ এবং যোগ্য ভোটারদেরকে আমরা যোগ্য মানুষদেরকে আমরা চাচ্ছি আমাদের বিভিন্ন স্তরের উচ্চ পর্যায়ে, যেন তারা গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা নিরসনে কাজ করতে পারে, বিভিন্ন পলিসি নিয়ে তারা কাজ করতে পারে। নারীদের এই ভাবনায় কেবল প্রতিশ্রুতি নয়, বরং প্রাধান্য পাচ্ছে আত্মসম্মান ও নিরাপত্তার প্রশ্নটি। কর্মক্ষেত্র থেকে রাজপথ সবখানে নারীর অবাধ বিচরণ নিশ্চিত করতে পারে এমন বলিষ্ঠ নেতৃত্ব চান নারীরা। একজন প্রার্থী যিনি আসলে নির্বাচিত হবেন, তো তার তো কিছু ম্যান্ডেট থাকবে, সেটা নিশ্চয়ই সে চিন্তা করবে। তো আমার কাছে মনে হয় তার সবার আগে চিন্তা করা উচিত যে আমরা আসলে প্রত্যেকটা সেক্টরে যেন নারীদের নিরাপত্তাটা দিতে পারি, এবং সেটা আমার সহকর্মীর পক্ষ থেকে হোক বা ধরেন আমি কোথাও কেনাকাটা করতে যাচ্ছি সেখান থেকে হোক, ওই জায়গাগুলোতে যেন এই নিরাপত্তাটুকু তারা নিশ্চিত করতে পারে, তাহলে আস্তে আস্তে না ওই অধিকারের জায়গাগুলো পূর্ণ হবে বলে আমি মনে করি। নতুন প্রজন্মের এই নারী ভোটাররা মনে করেন কেবল গদি দখলের নয়, ভোট হোক সম অধিকার আদায়ের সবচেয়ে বড় হাতিয়ার। মনিরা কাজেরি, ৭১। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের পছন্দের ও যোগ্য প্রার্থী বাছাইয়ের সুযোগে উচ্ছ্বসিত কুয়েত প্রবাসীরা। নতুন বছরে নির্বাচিত হয়ে আসা সরকারের নিকট প্রবাসীরা নিজেদের প্রত্যাশা এবং বিভিন্ন দাবি তুলে ধরেন। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনের পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত। বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছেন প্রায় ১.৫ কোটি প্রবাসী বাংলাদেশি, যারা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও ভোটাধিকার থেকে ছিলেন বঞ্চিত। প্রবাসীরা এই প্রথমবার ভোট প্রদানের মাধ্যমে রাখবে সরকার গঠনে অবদান। এবারে যে ভোটটার আনন্দ অনুভূতি বলে বোঝানো যাবে না। আমরা ঈদের চেয়ে অনেক খুশি, কারণ এবারকে আমরা প্রার্থী বাছাই করতে পারবো। আমাদের পরিবারের নিশ্চয়তা এবং আমার সন্তানের ভবিষ্যৎ যাতে সুন্দর উজ্জ্বল হয়, এই প্রত্যাশায় রাখি আমাদের বাংলাদেশ। ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন প্রবাসীরা। ইতিমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট আসা শুরু হয়েছে। ধাপে ধাপে এসব ব্যালট বিভিন্ন ঠিকানায় পৌঁছাচ্ছে। নিরাপত্তাপূর্ণ একটা জীবন ব্যবস্থা যাতে নতুন সরকার উপহার দিতে পারে, যে সরকার নির্বাচিত হয় ওই সরকার যেন আইনি সহযোগিতা দেয় আমাদেরকে। প্রতীক বরাদ্দের আগে কোনো ভোটার পোস্টাল ভোট দিতে পারবেন না। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই ভোট প্রদানের সুযোগ মিলবে এবং পরদিন থেকেই ডাকযোগে ব্যালট ফেরত পাঠানো যাবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না। যে নতুন সরকার যে আসুক তাদের কাছে আমার একটা আবেদন প্রবাসীর পক্ষ থেকে, সেটা হলো আমাদের এই লোনগুলার শর্ত যেন একটু সহজ করে। আগামী সরকারের কাছে আমরা চাই এদেশে আসার সময় যে ভিসার অতিরিক্ত দাম, এই সিন্ডিকেট, এটাকে ভেঙে দিতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ হতে বলা হয়েছে, যদি কেউ ভোট দেওয়ার ছবি বা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে এবং সেটি শনাক্ত করা যায়, তবে তাৎক্ষণিকভাবে তার এনআইডি ব্লক করে দেওয়া হবে। এছাড়া গোপনীয়তা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে। একের পর এক ছক্কা মারছে বাংলাদেশ। যেমন কথা তেমন কাজ, যা বলা হয়েছিল হলো ঠিক তাই। এদেশে বন্ধ ঘোষণা করা হলো আইপিএল সম্প্রচার। কোনো যৌক্তিক কারণ ছাড়া কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শুধু তাই নয়, টি-20 বিশ্বকাপে কোনো আম্পায়ারও পাঠাবে না বাংলাদেশ। কোহিনুর কোনার রিপোর্টে বিস্তারিত। ভারত দিয়েছিল ফুল টস বল, তা পেয়েই বাংলাদেশ একের পর এক মেরে যাচ্ছে ওভার বাউন্ডারি। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, সাফ জানিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে বিসিবি।
একই সাথে মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদ হিসেবে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতেও অনুরোধ জানিয়েছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। যেমন কথা তেমন কাজ, সেই কথা রাখতেই যুগান্তকারী এক সিদ্ধান্ত নিল সরকার। টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়ে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ওই যে বলে না, ভদ্রলোকের এক কথা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী 26 মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত, একই সাথে ক্ষুব্ধ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর সব খেলা, অনুষ্ঠান, প্রচার কিংবা সম্প্রচার বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। এরই মধ্যে দেশের সব টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্ট মাধ্যমকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার দিয়ে দিয়েছে স্পষ্ট বার্তা, দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ছাড় নয়। পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে। একেই বলে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ফল এরই মধ্যে ভুগতে শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। একদিকে কেকেআর ওদের সোশ্যাল হ্যান্ডেল থেকে সরিয়েছে ফিজের ছবি, অন্যদিকে কমতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটির ফলোয়ার। একদিনের মধ্যে কেকেআর হারিয়ে বসেছে 1 মিলিয়ন ফলোয়ার। সম্প্রচার বন্ধে কি প্রভাব পড়ে এবার সেটাই দেখার অপেক্ষা। কোহিনুর কণা, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।